ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্ট বাস্তবায়ন করা হয়েছে, তারা এফেক্টিভলি কাজ করছে। রেজলিউশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। এটা এটা আমরা শুরু করলাম এই 5টা ব্যাংক দিয়ে, এটাই শেষ নয়, এটা শুরু। যখনই যে কোনো ব্যাংক দুর্বল হবে সেটাকে আমাদেরকে আলটিমেটলি হয় তাদেরকে একটা পাথওয়ে টু সাকসেস দেখাতে হবে, যেখানে তারা আর ভালনারেবল না, তারা ডিপোজিটরকে টাকা শোধ করতে পারবে, পুরোপুরিভাবে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট প্রুভ করতে পারবে। যেমন আমি মনে করি যে ইসলামী ব্যাংক আমাদের সলভেন্সির দিকে চলে গেছে, ইউনাইটেড ইউসিবিএল তারাও সলভেন্সি অ্যাচিভ করে ফেলেছে। তো এগুলো দৃষ্টান্ত যে চেষ্টা করলে এবং যদি এটা সম্ভব হয়, কোনো কোনো ক্ষেত্রে এটা সম্ভব, আবার সব ক্ষেত্রে এটা সম্ভব নয়। যখন এটা সম্ভব না হবে তখন আমাদেরকে কিন্তু হস্তক্ষেপ করতে হবে। কোন ব্যাংকে করব, কিভাবে করব, কখন করব, এটা ডিপেন্ড করবে অন্য কিছু ফ্যাক্টরের উপর। যেমন এখানে অনেক টাকারও প্রয়োজন আছে আমাকে যদি বড় কয়েকটা ব্যাংকে হস্তক্ষেপ করতে হয় হয়তো আরও 20-30 হাজার কোটি টাকা লাগবে। এই বছরের বাজেটে এটা সংকুলন নাই, আমাকে হয়তো নেক্সট ইয়ার বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে, পরবর্তী সরকার আমাকে গ্রিন লাইট দিতে হবে তাদেরকে। তো এগুলোর সাপেক্ষে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবে, কারণ এগুলো তো ব্যাংক রেজলিউশন কখনোই ফ্রি নয়, এটা কস্টলি একটা ইনভেস্টমেন্ট। এবং পৃথিবীর অনেক দেশেই ব্যাংক রেজলিউশন একটা ফান্ড থাকে, আমাদের তো কোনো ফান্ড নাই। আমরা তো একটা ফান্ড যদি 20 বছর ধরে আমরা গঠন করতে পারতাম তাহলে কিন্তু সেখান থেকে আমরা দিতে পারতাম। যেমন আমাদেরকে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিমের ফান্ড আছে 19,000 কোটি, সেখান থেকে আমরা 12,000 কোটি টাকা এখানে দিয়ে দিলাম, কিন্তু ব্যাংক রেজলিউশনের জন্য আমাদের কোনো ফান্ড নাই। কাজে আমরা সরকারের উপর ডিপেন্ডেন্ট। এটা সাবজেক্ট টু দ্য এগ্রিমেন্ট অফ দ্য গভর্নমেন্ট তো সবসময় লাগবে, কিন্তু তার উপর আবার ফান্ডিংয়ের অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করতে হবে। এবং তাদেরকে আবার সুযোগও দিতে হবে, যদি তারা নিজেরাই নিজেদের পাত বের করে ফেলতে পারে, উই ওয়ান্ট দ্যাট, কারণ তাহলে এটা লিস্ট কস্ট সলিউশন আমাদের জন্য, সবার জন্যই ভালো। কিন্তু অনেক ক্ষেত্রে হবে না, সেই ক্ষেত্রে আমাদেরকে এগুলো তো রেজলিউশনে যেতে হবে। কোথায়, কখন, কিভাবে যেতে হবে সেটা এখন আমরা সুস্পষ্ট করে বলতে পারবো না বা বলবো না।